স্টুডেন্টস, গুড মর্নিং। ক্লাস 9-এর ফার্স্ট কবিতা হচ্ছে খেয়া, যেটা PO1-এর সিলেবাসে রয়েছে। কবিতাটার আলোচনা অলরেডি আমি রেকর্ড করে পাঠিয়ে দিয়েছি, শুনেছো নিশ্চয়ই তোমরা। এবার কিছু কিছু কথা, যে কবিতাটা থেকে কিছু কিছু জিনিস যেটা আরেকটু বলা দরকার, যার জন্য আমার এই ভিডিওটা করা। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। খেয়া বলে যে কবিতাটা রয়েছে, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি কাব্যগ্রন্থে খেয়া কবিতাটা লিখেছেন। চৈতালি কাব্যগ্রন্থের সবকটা কবিতাই কবির নিজের জীবন দর্শন নিয়ে লেখা। কবি চৈতালি কাব্যের যে কটা কবিতার রূপ দিয়েছেন, প্রত্যেকটা কবিতার মধ্যে একটা প্রতীক কাজ করেছে। প্রসঙ্গত বলি, খেয়া কবিতাটার মধ্যেও কিন্তু একটা প্রতীক রয়েছে। কবি কবিতার নামকরণটা কিন্তু করেছেন খেয়া। খেয়া বলতে আমরা যে জলযানকে বুঝি, এখানে শুধুমাত্র জলযানকে কবি ইঙ্গিত করেননি, জলযানের ছবি এঁকেছেন, কিন্তু জলযানের অন্তরালে একটা প্রতীককে চিহ্নিত করেছেন। প্রতীকটা কি? জীবনযান। বোঝাতে পারলাম? খেয়া কবিতাটা একটা রূপকধর্মী কবিতা। কবিতাটা কিন্তু খুব একটা বড় নয়। খেয়া কবিতাটা একটা রূপকধর্মী কবিতা। খেয়া কবিতাটার মধ্যে কবি দুটো ধরনের মানেকে ইঙ্গিত করেছেন। একটা বাইরের মানে, যেটা আমরা কবিতাটা পড়ে সবাই বুঝতে পারি, আরেকটা ভেতরের মানে, যেটা অদেখা, যেটা আমাদের বোধ দিয়ে, আমাদের চিন্তন শক্তি দিয়ে বুঝে নিতে হয়। কবি সেই দিকে আমাদের ইঙ্গিত করেছেন। প্রথমে কবিতাটা পড়লে কিন্তু আমরা একটা জিনিসই দেখতে পাবো, কবি কবিতাটার মধ্যে দিয়ে একটা গ্রাম বাংলার চিত্র এঁকেছেন, তার পাশাপাশি শহর নগর জীবনের চিত্র এঁকেছেন। কিন্তু এটা হচ্ছে উপমান, অর্থাৎ রূপকের একটা ভাগ উপমান, আরেকটা ভাগ উপমেয়। এটা হচ্ছে উপমান, মানে বাইরের দিক। আর ভেতরের দিকে কবি ইঙ্গিত করেছেন মানুষের একদিকে জন্ম, অন্যদিকে মৃত্যু। এই জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী যে আমাদের জীবনের পথ, জীবনের খেয়া, এটাই হচ্ছে গিয়ে কবিতার উপমেয়। কবি একে ইঙ্গিত করেছেন, অর্থাৎ যেটা মানব জীবনের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে? কবিতার প্রথমে কিন্তু কবি বলেছেন, খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেউ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা পরে আনাগোনা। অর্থাৎ খেয়া নৌকা নদীর স্রোত মেনেই চলাচল করে, ওই পাড়ের সঙ্গে আরেক পাড়ে যাতায়াত করছে, ওপার থেকে এপারে যাতায়াত করছে। অর্থাৎ দুটো গ্রাম, মাঝখানে একটা নদী চলে গেছে, খেয়া নৌকাটা দুটো গ্রামের মধ্যে একটা সংযোগ সাধন করছে। অর্থাৎ এই সংযোগ সাধনের ফলে দুটো গ্রামের মধ্যে, মানুষের মধ্যে জানাশোনার সম্পর্ক তৈরি হচ্ছে, চেনা জানার সম্পর্ক। এই গ্রাম থেকে মানুষ অপর গ্রামে যাচ্ছে কোনো কাজের সূত্রে, অপর গ্রাম থেকে মানুষ আরেকটা গ্রামে চলে যাচ্ছে কোনো কাজের সূত্রে। কেউ ঘর থেকে বাইরে যাচ্ছে, কেউ কাজ মিটিয়ে বাইরে থেকে পুনরায় ঘরে ফিরে আসছে। ঠিক আছে? কিন্তু গ্রাম্য জীবনে এই খেলা চিরকাল, আদি অনন্তকাল ধরে চলতে থাকে। কিন্তু তার পাশাপাশি নাগরিক জীবনের কথা বলেছেন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত টুটে আর ফুটে। পৃথিবীতে নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। অর্থাৎ নগর জীবনে, আধুনিকতার যুগে, যান্ত্রিকতার যুগে মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত, বিদ্বেষ, কোনো একটা সাম্রাজ্যের উত্থান ঘটছে, কোনো একটা সাম্রাজ্যের পতন ঘটছে। হ্যাঁ, এর ফলে এর পাকে পড়ে মানুষের মারামারি, রক্তবন্যা বয়ে যাচ্ছে, মৃত্যুর মিছিল বয়ে যাচ্ছে।
কত সর্বনাশ হচ্ছে, আবার আধুনিক সভ্যতার হাওয়া লেগে মানুষের জীবনে কত অমৃত, কত সুন্দর জীবন, কত ভালো উন্নত প্রযুক্তিবিদ্যা মানুষ আয়ত্ত করতে পারছে। তাই কখনো সর্বনাশ হচ্ছে, কখনো সুধা উঠছে, কখনো হলাহল উঠছে, কখনো সুধা উঠছে। হলাহল মানে হচ্ছে গিয়ে গরল, মানে বিষ। ঠিক আছে, একদিকে অবনতি ঘটছে, একদিকে উন্নতি ঘটছে। কিন্তু এই ছায়া গ্রাম বাংলার নিস্তব্ধ, শান্ত, নিরলস পরিবেশে এসে দোলা দেয় না। সেখানে খেয়া আদি অনন্তকাল ধরে চলতে থাকে, দুটোই গ্রামের মধ্যে সংযোগ সাধন রক্ষা করেই চলেছে। কবিতার শেষে কবি বলেছেন, শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহ পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দুটো গ্রামের নাম কেউ জানে না, দুটো গ্রাম একে অপরের দিকে আদি অনন্তকাল ধরে চেয়ে আছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই খেয়া চিরকাল নদীর স্রোতে বয়ে চলছে, কেউ ঘরে যাচ্ছে, আবার কেউ ঘর থেকে ফিরে আসছে। এটা হচ্ছে কবিতাটার সরলভাবে বাংলা বাইরের অর্থ। বাংলা ভাষায় কবি বাইরের অর্থটাকে সরলভাবে বুঝিয়েছেন। এর অন্তরে রয়েছে মানব জীবনের নিগূঢ় সত্য। খেয়া সেখানে জীবন যান। মানুষের একদিকে রয়েছে জন্ম, অন্যদিকে রয়েছে মৃত্যু। এই মানুষ একটা সূত্র ধরে পৃথিবীতে জন্ম নিচ্ছে, অর্থাৎ সে ঘর থেকে বাইরে বেরোচ্ছে। সারা জীবন ধরে সে জীবন সংগ্রামে লিপ্ত থাকছে, অর্থাৎ খেয়াই করে সে যাত্রা করছে। একটা সময় পর সে তার ঘরে আবার ফিরে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর হাত ধরে মানুষ চিরকালের আবাসভূমিতে আবার ফিরে যাচ্ছে। এই খেলা, এই জীবন চক্র, জন্ম হলে তো প্রত্যেকটা মানুষকে মরতেই হবে। এই যে জীবন চক্র, সেটা আদি অনন্ত কাল ধরে চলতে থাকে। একেই কবি খেয়া বলে চিহ্নিত করেছেন। অর্থাৎ বাইরের অর্থটা আমাদের কাছে যতটা সহজ মনে হয়, ভেতরের অর্থে অন্তর্নিহিত অর্থটা কবি কিন্তু জীবনকে ইঙ্গিত করেছেন। আর এখানেই আমি যে প্রথমে বললাম একটা প্রতীকের কথা কবি বলেছেন, এটাই হয়ে যাচ্ছে একটা প্রতীক, যাকে কবি বলেছেন প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন। খেয়া কিন্তু এখানে ব্যঞ্জিত হয়ে যায় প্রতীক হিসেবে। কবিতার নামকরণ কিন্তু প্রতীকী ধর্মী নামকরণ হিসেবে সার্থক হয়েছে। বুঝতে পারলাম? আর খেয়া কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর আসতে পারে তা আমি আগেই দিয়ে দিয়েছি। এই আমার এই আলোচনার নিরিখে কবিতাটা সামনে রেখে আমার এই আলোচনাটাকে মানে আমি যেভাবে বোঝালাম প্রত্যেকটা লাইন খেয়া কবিতার, সেই দিকগুলোকে একটু যদি ভালো করে তোমরা দেখো বা একবার যদি পড়ো বা আমার আলোচনাটা যদি শোনো, সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তারপরে কোশ্চেন আনসারগুলো পড়তে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। অসুবিধা হলে তারপরে আমি আবার দেখছি। ঠিক আছে, আজকের মতো থাক এইটুকুই।